আপনি আমার মুখের উপর চুমু দিলেন কেন? আপনার সাহস কিন্তু দিনকে দিন খুব বেড়েছে। সিথির রাগী কণ্ঠে অগ্নিঝরা প্রশ্নে সূক্ষ্ম হাই তুলল ঘুম ঘুম ভঙ্গিতে। ঝরঝরে চুড়ে হাতড়ে বলল, আমার ঘর, আমার ঠোঁট, আমার জিনিস। আমার জিনিসে আমার ঠোঁট ছুঁয়েছি, এখন তাতে যদি অন্য কেউ উষ্ণতা পায় তাতে আমার দোষ কি? সিথির গা কেঁপে উঠল রাগে, সাথে লজ্জাও পেল কিঞ্চিত। দমে না গিয়ে চড়া গলায় বলল, আপনি রোজ আমার সাথে অসভ্যতামি করেন। কখনো দূর থেকে ছবি তুলেন, কখনো সিজ বাজান, কখনো উড়ন্ত চুম্মু উড়ে মারেন। আবার সেদিন জিজ্ঞাসা করলেন, সিথি, আই লাভ ইউ এর বাংলা মানে জানিস? এতটুকু বিদ্যা আছে তো পেটে, ইংরেজিতে কি সারা জীবন ডাব্বাই মেরে যাবেই? পাগল মনে হয় আমাকে? আমি বুঝি না আপনার চালাকি। আজ তো সব সীমানা পার করে ফেললেন, সোজা চুমু বসিয়ে দিলেন মুখের ওপর। এই, তুই চুপ করবি? আমি তোকে কখন চুমু খেলাম? সবসময় এই ফাটা বাঁশের মতো গলা নিয়ে ঘ্যান ঘ্যান করতেই থাকিস, করতেই থাকিস। আমি চুমু খেয়েছি আমার আয়নাতে। এখন আমার চুমু দেওয়ার জায়গায় যদি নিজের ঠোঁট নিয়ে দাঁড়িয়ে থেকে বলিস তোর ঠোঁটে আমি চুমু খেয়েছি, তাহলে আমি চুমু খেয়েই ফেললাম তোকে, নাকি আয়নায় তোর প্রতিবিম্বে আমি সিঁদুর তুললেই তুই আমার বউ হয়ে যাবি? স্মৃতি হিসিয়ে বলো, চুপ। আপনার মতো একটা অসভ্য ছেলের হাত থেকে সিঁদুর আমার কপালে উঠলে আমি সেই কপাল না কেটে আলাদা করে দিই। এভাবে বলিস না। সারা জীবন এই আমি নামক অসভ্য বেয়াদব নির্লজ্জের দেওয়া সিঁদুর তোকে পরতে হবে। কোনো সভ্য আদবলা লজ্জাওয়ালা হ্যান্ডসাম ড্যাশিং বডি বিল্ডার তোর কপালে নেই। এই অসভ্যই তোর কপাল। এই নির্লজ্জ সেই কপালে সিঁদুর তুলবি। এই বেয়াদব পাবে তোর হৃদয় উজাড় করা ভালোবাসা। স্বপ্নে সূক্ষ্ম জীব কেটে এদিক ওদিক সেদিক নেড়ে বলল, ছি ছি, ওসব দোষ আমার নেই। আমি ভদ্র ছেলে। আপনি কিন্তু চুপ করুন বলছি, রাগে আমার গা জ্বলছে। জানি তো আমি চুপ থাকলে আমার মন পড়তে তো সুবিধা হয়, তাই তো বারবার চুপ করতে বলিস। দেখ না, তোর আর আমার নামের কত মিল। ভবিষ্যতে আমাদের বাচ্চা কাচ্চা হলে নামের অক্ষর নিয়ে কাড়াকাড়ি করতে হবে না, বুঝলি? নামের মিল হয় সাধারণত ভাই বোনদের। এই যে বাড়িতে আপনারা যে কয়জন ভাই বোন আছেন সবগুলোর নামের প্রথম অক্ষর স দিয়ে। তাই আমাদের মধ্যে যদি কোনো সম্পর্ক হয় তাহলে তা ভাই বোনের সম্পর্ক হতে পারে। সামনের ভাইফোঁটায় চলে আসবেন বাড়ি, ফোঁটা দিয়ে পাকাপাকি ভাই বানিয়ে নেব, বুঝলে? বুকে ছ্যাঁচা লাগে, সিথি, এভাবে বলিস না। রোজ ঠিক এইভাবেই তো নাটকের ডায়লগ ডেলিভারি করেন। সেদিন ছবি তুলেও স্বীকার করলেন না, মুখে মুছে না করলেন, অথচ আমি স্পষ্ট ঘ্যাচ করে ছবি তোলার আওয়াজ পেলাম। আজও আমি যেই না ঘর মুছে দাঁড়িয়েছি, আপনি তক্ষুনি এসে আয়নার সামনে দাঁড়ালেন, আমার মুখের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে তারপর আয়নায় ঠিক আমার ঠোঁট বরাবর চুমু বসালেন। এই, বারবার এত চুমু চুমু বলে চিল্লাচ্ছিস কেন? আয়নাতে চুমু পেয়ে মন ভরেনি? ঠোঁট চুলকাচ্ছে চুমু খাওয়ার জন্য? এখন সামনাসামনি চাই চুমু? শীতে রাগে চোটে হাতে ধরে ঘর মোছার ন্যাকড়াটা সাথে সাথে ছুঁড়ে মারল সূক্ষ্মর দিকে। ন্যাকড়া নিয়ে জায়গা করে নিল ঠিক তার মুখের উপর। ন্যাকড়া ভর্তি সমস্ত নোংরা জল ভাসিয়ে দিল পুরো শরীর। ন্যাকড়াটা সরিয়ে নিয়ে ওয়াক ওয়াক করে ছুটে গেল সূক্ষ্ম ওয়াশরুমে। স্মৃতি পেছন পেছন গিয়ে ওয়াশরুমের দরজার সামনে দাঁড়ালো। রাগী কণ্ঠে হিসিয়ে বলল, আর যদি কোনোদিন আমার সাথে অসভ্যতামি করছেন তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে বলে দিলাম। আজ ঘর মোছার জল খাইছি, এর পরের বার বিষ না খাওয়াই। 2 বছর আগে ভদ্রভাবে প্রেমের প্রস্তাব দিয়েছেন, আমি দ্বিগুণ ভদ্রতার সহিত আপনার নাকচ করেছি। তারপরও নির্লজ্জর মতো সবসময় বুঝিয়ে চলছেন আপনি ঠিক কোন পর্যায়ের অসভ্য বেয়াদব একটা ছেলে, যার কোনো পার্সোনালিটি নেই, আত্মসম্মান বোধ নেই, এমনকি চুল পরিমাণ লজ্জাবোধ নেই। থাকলে এভাবে একটা মেয়েকে প্রতিনিয়ত উত্ত্যক্ত করতে পারতেন না। এই রে, এখনই স্নান না করলে হয়? কি বাজে ওয়াক হচ্ছে, ফিলিংস হচ্ছে, ওয়াক। ন্যাকা, ছুঁড়ে মারবি আগে বলতি, আমি মুখ বন্ধ করতাম, তাহলে আর পচা মুখের ভেতর যেত না পচা জলগুলো। গামছাটা দে তো শীতে, ওই ডাক্তার পিছনে। চোখে মুখে জল দিয়ে উঠে সূক্ষ্ম এমনভাবে গামছা চাইল সিথির কাছে যেন সে তার বিয়ে করা বউ। শীতের আগে গজগজ করতে করতে চলে গেল সূক্ষ্মর ঘরে। ধপাস করে দরজা বন্ধ করে দিল সশব্দে। তবে যাওয়ার আগে ভয়ঙ্কর একটা কাজ করে গেছে। গামছাখানা সূক্ষ্মর হাতে না দিয়ে টয়লেট বরাবর ছুঁড়ে দিয়ে গেছে
উম, বলের মতো দলা পাকে। সূক্ষ্ম চাইলেও ধরে ফেলতে পারতো, কিন্তু ধরেনি। উল্টো বুকে হাত মেরে দিয়ে বলছে, হাই মোর মার যাওয়া। মিনিট 10 পর সূক্ষর মা শতরূপা এলো ডালা ভর্তি ফুল নিয়ে। সূক্ষর ঘরের দরজা বন্ধ দেখে আগেই সেখানে গিয়ে দুমদাম দরজায় কড়া নেড়ে ডাকলো সিথির নাম ধরে। দরজা খুললো সিথি, চড়া গলায় বলল, বাড়িতে ডাকাত পড়েছে কাকি? মাথা খাচ্ছ কেন? শতরূপা বোকা হাসিতে গা দুলিয়ে বলে, আরে আরে চড়ছিস কেন? দরজা বন্ধ তাই ভাবলাম। ভাবলে চুরি চুরি করছি কিনা তাই তো? আরে কি যে বলিস না, হা। তাও কত দূর হলো? কত দূর হবে? আলপনা দিতে হলে মেঝে আগে থেকে মুছে তারপর শুকোতে হয়, জানো না? মুছে রেখে গেছো মুখে? এতটুকু বলল সিথি। মনে মনে বলল, অলস কুটনি কোথাকার। সারাদিন শুধু কার ঘরে কি হলো, কার ছেলে কার মেয়ের পিছনে লাগলো তার খোঁজ রাখতে, অথচ নিজের ঘরদোর পচিয়ে গোয়ালঘর করে রেখেছে। এই এক ঘরের মেঝে মুছতে গিয়ে 4 বার জল পাল্টে মুছতে হয়েছে, যে এত নোংরা জমেছে। মাসে একবারও বোধহয় ঘর মোছে না। কিছু মনে করিস না সিথিমা, ফুল আনতে গিয়েছিলাম রে, একটু গেলেই যদি আবার না পাই, তাই তোকে রেখেই দৌড় লাগিয়েছে ফুলের ডালা নিয়ে। তুই ডাকতে না এলে তো আমার উঠতে আরও বেলা হয়ে যেত, লক্ষ্মী পুজোর ফুলেই পেতাম না। স্মৃতি এতক্ষণ আলপনা দিতে বসে গেছে মেঝেতে। শতরূপার বানোয়াট কথাগুলো কান একদম কানে তুলেনি। সে ইচ্ছাকৃত ফুলের ডালা নিয়ে ভেগেছে তা জানে স্মৃতি। প্রতি বছর এই এক জ্বালা, লক্ষ্মী পুজো এলে এই মহিলার ঘর ভর্তি করে আলপনা দিয়ে দিতে হবে। সারা বছর মুখ ঝামটা দিয়ে পার করে লক্ষ্মী পুজোর সময় সিথিমা সিথিমা করে মাথা খেয়ে ফেলবে। ওদিকে আবার তার বান্ধবী তো আছেই সাথ দিতে। শতরূপা সকালের নাস্তা বানাতে ঢুকে গেছে রান্নাঘরে। নিজেও আজ উপোস, তবে ছেলে আর ছেলের বাবার জন্য সারাদিন খাবার তৈরি করে রাখতে হবে। স্মৃতি ঘরে একা। তুলির টান ধর সাদা ধবধবে তরল ঘেটে আঁকছে আলপনা এক মনে এক চিত্তে। সূক্ষ্ম স্নান সেরে এসে দেখলো ঘরে আবারও দরজা দিয়েছে তার স্মৃতিরানী। তার ডাকে যে দরজা মোটেও খুলবে না তা সে ঢের জানে। মাকে তাই ডাকলো, ডেকে বলল, মা আমি স্নান করছি, আমার জামা কাপড় লাগবে, তোমার আর্টিস্টকে বলো দরজা খুলে দিতে। শতরূপা হাঁক ছাড়লো স্মৃতির নামে, বলল, দরজাটা 5 মিনিটের জন্য খুলে দিতে। স্মৃতি দরজা খুলল গুনে গুনে 10 মিনিট পর। এই 10 মিনিটে 5 বার মাকে দিয়ে দরজা খুলতে ডাকিয়েছে সূক্ষ্ম। শতরূপা জানে স্মৃতি ভীষণ একগুঁয়ে। মনে মনে ও মেয়ের গুষ্টি উদ্ধার করলো, মুখে মিশ্রি ভরে ডেকেছে প্রতিবার অতীব ধৈর্য নিয়ে। স্মৃতির কাছে শতরূপা এক মিশ্রির ছুরি, মুখে মধু অন্তর্বিষ, ঠিক তার সৎ মায়ের মতো। সূক্ষ্ম আলমারি ঘেটে একটা টি শার্ট আর ট্রাউজার বের করলো পাক্কা 10 মিনিট সময় নিয়ে। এই পুরোটা সময় গুনগুনিয়ে মুছছে শাদি করোগি গানের সুর টেনেছে মৃদু গলায়। স্মৃতি গা পিত্তি জ্বলে গেলেও দাঁতে দাঁত চেপে নিজের কাজে মন দিয়েছে। স্মৃতি চায় যতটা সম্ভব ও ছেলের সাথে মুখ না লাগিয়েতে। ঠাকুমা বলতো, রাওরা না করলে দেও পারে না। সূক্ষ্ম জামা প্যান্ট পরে নিল। স্মৃতি পেছনেই দাঁড়িয়ে। স্মৃতি টেরও পেল না। সামনে আসতেই যখন টের পেল তখন অগ্নিমূর্তি অগ্নিজোড়া কণ্ঠে বলল, ছি, লজ্জা করে না একটা মেয়ের সামনে এভাবে ড্রেস চেঞ্জ করতে? বেয়াদব ছেলে একটা। সামনে কখন করলাম? করলাম তো পিছনে। তুই কি আর নিচে ঝুঁকে পায়ের ফাঁক দিয়ে পুচ্চি মেরে দেখতে যাবি নাকি? জানি তো ভদ্র মেয়ে তুই, ওসবে তোর ইন্টারেস্ট নেই। তাই কাকি, ও কাকি, কিরে সিতেই, আমার ডিস্টার্ব হচ্ছে, তোমার ছেলেকে বলো বাইরে যেতেই। আমার আলপনায় পা মারিয়ে দিচ্ছে বারবার। চেঁচিয়ে এটুকটুকু বলে ছোট্ট গলায় বলল, অসভ্য কোথাকার, দু চোখে দেখতে ইচ্ছে করে না? ইচ্ছে করে? ইচ্ছে করে? কি ইচ্ছে করে? আমায় দেখলে ঠিক থাকতে পারিস না তাই না রে? তাই সবসময় দূর দূর করিস। বুঝি তো বুঝি, তা কেমন লাগে রে আমায় দেখলে? কিছু ফিল হয় বুকের মাঝে? ধপাস ধপাস করে? মানে জড়িয়ে ঠড়িয়ে ধরতে ইচ্ছে করে, নাকি অন্য কিছু? স্মৃতি তেড়ে ঝুড়ে সুখের সামনে গিয়ে দাঁড়ালো। আঙ্গুল তুলে শাসানো ভঙ্গিতে দাঁতে দাঁত চেপে বলল, একটা কথা ঠিক বলেছেন, আপনাকে দেখলে না না আমি সত্যিই ঠিক থাকতে পারি না। ইচ্ছে করে বটি বসিয়ে দেই আপনার গলায়, হাত নিষ্পিস করে আপনাকে খুন করার জন্য।
খুন তো সেই কবেই হয়েছি। তোকে যতবার দেখি ততবার খুনি, যতবার ওই আগুনের ঝরা চোখে তাকাস ততবার চোখে চোখে লেপ্টে, ততবার আমার অন্ধত্ব বরণ করি। যতবার তুই ঠোঁট বাড়িয়ে অসভ্য নির্লজ্জ বেয়াদব বলে ঝাড়ি মারিস ততবার খুন হয় আমার শ্রবণ শক্তি। যতবার বলিস ভালোবাসিস না তো আর বাসবো না কোনোদিন, ততবার খুন হয় আমার হৃদয়। এবার না হয় ভালোবেসে এই আমিটাকে সর্বাঙ্গীন খুন কর। আমি তো সেই কবের থেকেই প্রস্তুত। অন্তরিক্ষে দৃশ্যমান জলজলে পূর্ণিমার চন্দ্র, চন্দ্রকিরণে অদৃশ্য বৃষ্টির ন্যায় চুইয়ে চুইয়ে পড়ছে পৃথিবী পৃষ্ঠের বক্ষ জুড়ে। পূর্ণিমা তিথির সাজে আজ লক্ষ্মী পূজা। সিদ্ধিদের বাড়ির এইমাত্র সুষ্ঠুভাবে সম্পূর্ণ হলো পুজোর কাজ। পাশের বাড়ির ছেলেমেয়েরা হই হুল্লোড়ে মেতে প্রসাদ নিতে এসেছে ঘরের দুয়ারে। সাথে আছে পাড়াতো দিদা ঠাকুমারা। তারা এসেছিল সিথির গলায় লক্ষ্মী পাঁচালী শুনতে। সিথি ছোট বোন টুম্পাকে সাথে নিয়ে পুজোর ঘর থেকে একে একে প্রসাদের থালা আনিয়ে নিজে হাতে বিলি করছে সব। সুধাগঞ্জে পুরি গ্রামীণ পরিবেশে ধাঁচ না থাকলেও এক বাড়ির পুজোয় চার বাড়ির লোকপ্রথা এখনও আছে। দশে মিলে উপভোগ্য পরিবেশ গড়তে ভুলে যাননি। স্মৃতি এক মনে প্রসাদ বিলি করতে করতে খেয়াল করলো সামনে পাতা হাতগুলোর মাঝে একটা হাত তার চেনা। হাত চেনা বলে ভুল হবে, আসলে হাত চেনা তো হাতের ঝুলন্ত ওই ব্রেসলেটটা। ইস, ব্রেসলেটটা বললে ভুল হবে, ওটা তো নূপুর। নূপুরটা স্মৃতির। সকাল থেকে খুঁজে পাচ্ছিল না। পুজোর তো হাজারটা কাজ, শত কাজের ফাঁকে সারাদিন হন্যে হয়ে খুঁজে গেছে নূপুরটা। এমনকি সূক্ষ্মদের বাড়িতে তন্ন তন্ন করে খুঁজেছে, কিন্তু হদিশ মেলেনি। সূক্ষ্মর ঘর তল্লাশির সময় বারবার জিজ্ঞাসা করেছে সূক্ষ্মকে, কি খুঁজছে এমন করে। স্মৃতি বলেনি, কারণ যদি সূক্ষ্ম পেয়ে থাকে নূপুরটি আর বুঝতে পারে ওটা স্মৃতির দুর্বলতা, সুযোগের সদ্ব্যবহার করতে মোটেও ভুলবে না। এই ছেলেকে স্মৃতি বিশ্বাস করে না, এক বিন্দু না। একথা বললে ভুল হবে। স্মৃতি বিশ্বাস করে সূক্ষ্মকে। নিম্ন রুচির জ্ঞানহীন কর্মকাণ্ড যে এ ছেলে দায়িত্ব নিয়েই করবে তা নিয়ে কোনো সন্দেহ নেই স্মৃতির। এ নিয়ে পোষে দৃঢ় বিশ্বাস। একে একে সবাইকে প্রসাদ দেওয়া হয়ে গেলে স্মৃতির উপোস ভাঙল। প্রসাদ নিয়ে বসলো বারান্দার পিঁড়ি পেতে। খাওয়া শেষ করে কলপারে গেল বটি হাতে। উদ্দেশ্য সূক্ষ্মর উপস্থিতি নিরীক্ষণ। যা ভেবেছিল তাই। পুকুর পাড়ে হিজলতলায় বসে আছে এক মানবমূর্তি ভূতুড়ে অভাবক। স্মৃতি কল চেপে সদ্য তোলা ঠান্ডা জল দিয়ে গলা ভেজালো, অতঃপর কোমর শক্ত করে বাঁধা ওড়নাটা গিঁটে হাত গলিয়ে বের করে এক চারভাঁজের কাগজ। প্রসাদ দেওয়ার সময় সূক্ষ্ম একটা চিরকুট কৌশলে দিয়ে গেছিল স্মৃতির হাতে। তাতে লেখা, পাষাণদেহী সীমন্তনী, কিছু কিছু মিছু হারিয়েছিস কি? অসভ্য হয়ে মানব এক টুকরো আবেগ পেয়েছে কুড়িয়ে, তুলে রেখেছে যত্নে। মালকিনের কাছে অনুরোধগত কি সেজন্য রাতে চলে আসে হিজড়াতলার পুকুর ঘাটে, নয়তো এ আবেগ সারা জীবনের জন্য জিম্মি করবে তোর অসভ্য। আর হ্যাঁ, যদি না আসিস তবে সারা জীবনের জন্য এমনভাবে নিজের করে আনবো আর কখনো দূরে দূরে থাকতে পারবি না। ঘুরে ফিরে এই অসভ্যর বুকে জায়গা করে নিবি। স্মৃতি নিঃশব্দে দুয়ার পেরিয়ে ঘরে প্রবেশ করলো। যাওয়ার আগে টিউবওয়েলের ড্রেনে ফেলে গেল চিরকুটের শত টুকরো। নিশ্চিতে বালিশে মাথা চেপে ঘুম দিল কোল বালিশে উজিয়ে। উপোস করে ক্লান্ত শরীর। মিনিট পাঁচেকের বেশি লাগলো না ঘুমের তলে। ওদিকে সূক্ষ্ম বসে রইল অলিক আনন্দ নিয়ে। জানে আসবে না তার সীমন্তনী, তবে তা চাইছে না ভাবতে, চাইছে না মানতে। আসবে না যেন অপেক্ষা করার মাঝে অকৃত্রিম উষ্ণতা অনুভব করছে সে। কেমন চন্মনিয়ে কেঁপে কেঁপে উঠছে সে। মেনে নিলে কি আর স্থায়িত্ব পাবে এই অনুভূতি? পাবে না তো। পৃথিবী ছুঁয়ে সে সূর্যের অকৃত্রিম রূপ, আড়ম্বরপূর্ণ মিঠে রোদের পুলকিত স্পর্শ, পুলকিত পরিবেশের ন্যায় সূক্ষ্মর সকালটা আজ তাজা তত্তরে। গা ব্যথায় পরিণত হয়েছে মুমূর্ষ এক মানব। কেমন এক অদৃশ্য জেদ চেপেছিল সারা রাত। লোমশ খামচে ছিল জেদে অতৃপ্ত যুক্তি। গাছতলায় শেকড়ে পেতে সারা রাত কাটিয়েছে অযথা অকারণে। এখন বোঝে ঠেলা, শরীরের ভাঁজে ভাঁজে কি নিঠুর ব্যথা। সূক্ষ্ম ভাবল যেতে যেতে
একবার দেখে আসা যাক স্মৃতিকে, তারপর গিয়ে এক ঘুম দেবে জমিয়ে। বাড়ি গিয়ে নরম বিছানায় সাপের মতো গড়াগড়ি করে খানিক আরাম মিলল সূক্ষ্মের গায়ে। আয়েসে ঘুম চাপল চোখের পাতায়, তবে খুব বেশিক্ষণ স্থায়ী হলো না সেই ঘুমের রেশ। শরীরে অগ্নি ফুলকি হয়ে দুমদাম কঞ্চি বর্ষণ হতে লাগলো আচমকা। সূক্ষ্মর আকস্মিক মারের শিকার হয়ে হুড়মুড়িয়ে উঠে হাত তুলতে গিয়ে শীতের রাগী ঘামাত্মক চেহারা দেখে থামিয়ে নিল ওর হাত। ওরে বাবা বলে চিৎকার দিয়ে এক ছুটে ঘর থেকে ছাড়া হলো, বিছানা থেকে লাফিয়ে পড়ে। পেছন পেছন এ ঘর থেকে ও ঘর তাড়া করে বেড়ালো স্মৃতি। প্রায় মিনিট পাঁচেক চলল বিড়াল ইঁদুরের দৌড়ঝাঁপ। শেষমেশ বাথরুমে ঢুকে ভেতর থেকে নিজেকে বন্দি করে সূক্ষ্ম কোমরের ঢাকনা বন্ধ করে আরাম করে বসে বুক ভরে শ্বাস নিল। হাতে আর পিঠে জ্বলছে ভীষণ। ইস, দাগও বসেছে। স্মৃতি এদিকে দরজা চাপড়ে রাগের বহিঃপ্রকাশ ঘটিয়ে চলছে অনবরত। রাগে গা কাঁপছে দরুন। এমন ডাকিনীপনা করছিস কেন? বিধবা হবি তো। আপনি বের হবেন নাকি আমি কোনো অঘটন ঘটব? বের হব মরতে। মরতে তো একজনকে কে হবে। হয় আজ আপনি মরবেন নয়তো আমি। মাকে কি করছিস বলতো? মা কোথায়? আপনি বের হবেন কি না বলুন। পিঠটা খুব জ্বলছে রে স্মৃতি, হাত ফেটে রক্ত পড়ছে। শীতের আশঙ্কা চিৎকারে হুড়মুড় করে ছুটে বেরিয়ে এলো সূক্ষ্ম। রাগের তোপে চুল ঘামছে, কান্নায় ভেঙে পড়ছে তার প্রেয়সী। সূক্ষ্ম বড্ড ঘামছে শীতের এলোমেলো রুদ্রমূর্তি দেখে। চেনা ভয় বুক দুরু দুরু। সূক্ষ্ম সামনে পেয়ে ক্ষুধার্ত বাঘিনীর ন্যায় ঝাঁপিয়ে পড়ল স্মৃতি। এলোমেলো আঘাত করল সূক্ষ্মের গায়ে। সূক্ষ্ম মৃত লাশের ন্যায় সঁপে দিল শরীরটাকে স্মৃতির তোপের মুখে। এক পর্যায়ে ক্লান্ত হলো স্মৃতি। হাতের তালু বড্ড জ্বলছে, ভেঙে আসছে পুরো হাত, আর চলছে না। সূক্ষ্ম চুপচাপ সরে গেল স্মৃতির সামনে থেকে। খালি গায়ে ঘুমিয়েছিলে বিধায় পুরো গায়ে খামচি আর বেতের দাগ রয়েছে। খামচিগুলো জায়গাগুলো থেকে রক্ত পড়ছে গড়িয়ে। স্মৃতির কান্না সহ্য হচ্ছে না সূক্ষ্মর। অপরাধী থাকছে নিজেকে। নিজ ঘরে গিয়ে মনে হলো গায়ের দাগগুলো ঢাকা প্রয়োজন। রক্ত মুছে টি শার্ট পরে স্মৃতির দেওয়া রক্তচিহ্ন আড়াল করলো। হঠাৎ স্মৃতির কান্নার আওয়াজ কমে এলো। সূক্ষ্ম দৌড়ে গিয়ে দেখলো স্মৃতি জ্ঞান হারিয়ে লুটিয়ে আছে মেঝেতে। ভয়ে হাত পা অসাড় হয়ে গেল সূক্ষ্মর। স্মৃতিকে তুলতে গিয়ে মনে হলো স্মৃতির অনীহা। ছুতে দিতে হলো, না ছুঁয়ে জল ছিটিয়ে দিল চোখে মুখে। জ্ঞান ফিরল স্মৃতির। অমনি ধরপড়িয়ে উঠে জামার ওড়না ঠিক করতে লাগলো স্মৃতি। আতঙ্কে মুখ শুকিয়ে গেছে। তড়াক করে মাথা গরম হলো সূক্ষ্মর। স্মৃতির ওড়না টানাটানি, জামা ঠিকঠাক পছন্দ হলো না। নিজের প্রতি ঘৃণা হলো। শীতে তাকালো সূক্ষ্মের দিকে, যে চাহনিতে একরাশ ঘৃণা, ক্ষোভ, অবিশ্বাস আর সন্দেহ ছাড়া কিছু না। সূক্ষ্ম থমথমে ভঙ্গিমায় সুস্পষ্ট পরখ করলো সেই চাহনি। খালি বাড়ি, অবচেতন মেয়ে, সুযোগ পেয়েছেন অথচ সদ্ব্যবহার করেনি, তা কল্পনা করা বোকামো। তবে কি ভোগের প্রসাদ হয়েই গেলাম? কণ্ঠ কাঁপছে শীতের ক্ষোভের দমকে। এবার কেঁপে উঠল ভয়ে। সূক্ষ্ম কাঠের চেয়ার তুলে আছাড় মেরেছে স্মৃতির সামনে। কিসের এত তেজ তোর? কিসের এত তেজ? কি এমন করছি আমি? সামান্য সিঁদুর। শীতের গালে কষিয়ে আরও চর সূক্ষ্মর গালে কষিয়ে আবারও চর মারল স্মৃতি। দাঁতে দাঁত চেপে বলল, সামান্য সিঁদুর? সিঁদুর সামান্য? সিঁদুর সামান্য? না, অসামান্য, আকাশসম। তো কী হয়েছে? তো কী হয়েছে? এতটা খারাপ কেউ কি করে হতে পারে? কি করছেন? আবার জিজ্ঞাসা করছেন কি হয়েছে তাতে? আমার জীবন নষ্ট হয়েছে, আমি নষ্ট হয়েছি। আমার জীবন্ত স্বপ্নগুলো নষ্ট হয়েছে। একজন মেরুদণ্ডহীন, ব্যক্তিত্বহীন, পৃথিবীর সর্বোচ্চ নিকৃষ্ট পুরুষের হাতে সিঁদুর উঠেছে আমার মাথায়। আমার সব শেষ, সব। সূক্ষ্ম যেন বিশাল এক ধাক্কা খেল। কিছু চিন্তার অবকাশ পেল না। শীতে আবারও কাঁদতে কাঁদতে বলতে লাগলো, আমি কোনোদিন মেনে নেব না আপনাকে, কোনোদিনও না। কি করলেন আপনি এটা? কি করলেন? আমার না আপনাকে পছন্দ, না আপনার মাকে, আর না আপনাদের এই দালান বাড়ি। এমন বর, এমন শ্বশুরবাড়ি, এমন শাশুড়ি কোনো মেয়ে নিজ ইচ্ছায় বেছে নেবে না। আপনার মধ্যে কী আছে? ভালোবাসার মতো কিছু আছে? নেই। পারেন তো শুধু মেয়েদেরকে
আপনাকে উত্ত্যক্ত করতে, জ্বালাতন করতে আর জীবন দুর্বিষহ করতে। সবসময় চেয়েছেন আপনার ভালোবাসা যেন গ্রহণ করি। কখনো চাননি আমি যেন আপনাকে ভালোবাসি। একবার চিন্তা করুন, আপনি যেভাবে আমায় উত্ত্যক্ত করেন সেভাবে আরও কেউ যদি আমাকে নিজের বাবার কেনা সম্পত্তি ভেবে বারবার দখল করতে আসে, তখন কেমন হবে? ভালোবাসলে বুঝি এভাবে দখলদারি চালাতে হয়, জোর করে পেতে হয়? এটাকে ভালোবাসা বলে? কেন বোঝেন না? আমার আপনাকে বিন্দুমাত্র পছন্দ নয়। আমার অনেক স্বপ্ন ছিল, বিশ্বাস করুন, অনেক স্বপ্ন। ভাঙাচোরা পরিবারে বড় হয়েছি, ভালোবাসাহীন সম্পর্কে। সুন্দর একটা সংসার, নতুন একটা মা, ব্যক্তিত্বে মুগ্ধ হওয়ার মতো একটা নিজের মানুষ, ঝামেলাহীন জীবন, সব তো শেষ করে দিলেন। আপনাদের নরকে টেনে আনলেন আমায়, নরকে। স্মৃতি কাঁদতে কাঁদতে বাথরুমে ঢুকে চোখ মুখ ধুয়ে নিল, নিজেকে শান্ত করে বেরিয়ে গেল ঘরের বাইরে। যাওয়ার আগে বলে গেল, যদি লোক জানাজানি কিংবা অন্য উপায়ে আমার উপর অধিকার খাটাতে আসেন, তবে শেষ করে দেব নিজেকে, সাথে আপনাকেও। সূক্ষ্ম এখনও একইভাবে ঠায় দাঁড়িয়েছে, বুকের ভেতরটা কেমন করছে, কেমন যেন করছে। স্মৃতি পেছন পেছন সূক্ষ্ম বেরোলো। স্মৃতি গেল নিজ কক্ষে। সূক্ষ্ম গিয়ে ডাকলো স্মৃতির মা শিউলিকে। কোনো সাড়া পেল না। স্মৃতির ঠাকুমা বেরিয়ে এলো, বলল, শিউলি আর শতরূপা বন্দরে গেছে টুম্পারে নিয়ে, আইতে দেরি হবে। শতরূপা জানে সূক্ষ্মর বন্ধু বাড়িতে আছে, কখন ফিরবে ঠিক নেই, তাই সূক্ষ্মকে বলে যায়নি। অবশ্য কল করেছিল জানাতে, কিন্তু সূক্ষ্মর ফোন সাইলেন্ট থাকায় টের পায়নি। সূক্ষ্মকে থেকে চিন্তিত হলো শঙ্করী রানী। ছেলেটার মুখ চোখ আলগা, চুল উস্কো খুস্কো, হাতে মারের দাগ, গলায় খামচির দাগ দেখা যাচ্ছে। শঙ্করানীর দৃষ্টি বুঝে টি শার্টের গলা ঠিক করে খামচির দাগ ঢাকার মিছে প্রয়াস করল সূক্ষ্ম। কোনো প্রশ্নের সম্মুখীন হওয়ার আগে সরে পড়লে সামনে থেকে। বাড়ির পথে অপেক্ষা করতে লাগলো মা কাকিমাদের ভয় চেয়ে। আচমকা ভয় জেঁকে বসলো মনে। স্মৃতি ঠিক তো আছে? মনে পড়তে ছুটে গেল স্মৃতিদের বাড়ি। শঙ্করী রানী বারান্দায় বসেছিলেন। সূক্ষ্মকে ফের দৌড়ে আসতে দেখে শুনলেন, কি হয়েছে ভাই? আমারে কও, কিছু হয়েছে? সূক্ষ্ম নিজেকে ধাতস্থ করে স্বাভাবিক করার প্রয়াস করলো। ধীরে সুস্থে বলল, সকাল ধরে এলে খৈনরানি খাওয়াইলে না, তখন টুম্পা আমায় ঘড়িটা হাতে পড়েছিলাম, তাই ঘড়িটা নিতে এলাম। ও, আগে কবি না, আয় ভেতরে আয়। শঙ্করানী মোটেও বিশ্বাস হয়নি সূক্ষ্মর কথা, তবু হাসি মুখে ভেতরে নিয়ে বসে বলেন, তুই বয়, আমি খুঁজে দিই। সূক্ষ্ম বলে, আমি খুঁজি। শঙ্করানী সায় জানালে দুজনে এদিক ওদিক খুঁজতে লাগলো। সূক্ষ্ম এক পর্যায়ে বলল, শীতির ঘরে গিয়েছিল তো একবার, হয়তো ওখানে আছে। শঙ্করানী স্মৃতির ঘরের দরজায় ধাক্কালে খোলে না স্মৃতি। সূক্ষ্মর অস্বাভাবিক আচরণ শুরু করে, দরজা ভাঙার প্রয়াস করে উন্মাদের নেই। শঙ্করানী ভীত হন নানা সংখ্যায়। আচমকা দরজা খুলে দাঁড়ায় স্মৃতি। শঙ্করানী কিছু একটা আঁচ করতে পেরেছেন, কিন্তু কি দিয়ে শুরু করবেন তা ভেবে পেলেন না। কি বললে ঠিক হবে, কথার খেই হারিয়ে বসলেন। সূক্ষ্ম ঠাকুমার সামনে কিছু বলতে পারল না। স্মৃতিকে স্বাভাবিক অবস্থায় দেখে চলে গেল এক ছুটে। হ্যাঁ রে টুম্পা, কি কি কিনলি? শতরূপা, শিউলি আর টুম্পা থেমে গেল সূক্ষ্মের ডাকে। উল্লাস নিয়ে টুম্পা এগিয়ে গিয়ে গড় গড় করতে বলতে লাগলো কি কি কিনেছে মায়ের সাথে বন্দরে ঘুরে। শতরূপা শিউলি দুই বান্ধবী মিলে আগে আগে হাঁটতে লাগলো। সূক্ষ্ম টুম্পাকে নিয়ে দাঁড়ালো গাছের আড়ালে, হরহরিয়ে বলল, তোকে সকালে আমি কি বলেছিলাম, কি বলেছিলাম? সূক্ষ্ম রাগী চোখে বড় করে তাকালো টুম্পার মাথা নিচু করে বলল, ঠাকুরঘর থেকে আবির নিয়ে সিথিদের জামায় দিতে বলেছিলে, আর তুই কি করছিস? দিয়েছি? কোথায়? জামায়? আর কোথায়? আর কোথাও না তো। টুম্পারা, একটুখানি তো দিয়েছিলাম, বিশ্বাস কর সূক্ষ্মদা, এই একটুখানি। দুই আঙ্গুলে চিমটি আকারে দেখালো টুম্পা। সূক্ষ্ম থমথমে ভঙ্গি বলল, কোথায় দিয়েছিলি? মাথায়, চুলের ভাঁজে। কেন? স্মৃতিদিকে সবাই বলে লক্ষ্মী প্রতিমার মতো দেখতে, বিয়ের পর শাঁখা সিঁদুর পরলে নাকি খুব মানাবে, সে নাকি আমার থেকেও সুন্দর। অথচ স্মৃতিদের গায়ের রং তো আমার থেকে চাপা, আমার মতো লাল টুকটুকে ফর্সা না, একটু কম ফর্সা। তাই শখ করে একটুখানি দিয়ে দেখেছিলাম কেমন দেখায়। ভেবেছিলাম মুছে ফেলবে, কিন্তু ভয়ে মুছতে যায়নি, যদি টের পায় ছেঁড়া জুতো দিয়ে মারবে, তাই চুল দিয়ে ঢেকে রেখেছিলাম।
যাতে স্নানের আগে দেখতে পাই। স্নান করলে তো ধুয়েই। কি দেখলি? কেমন লাগছিল দেখতে? লাগছিল, খারাপ না। বাড়ি যা। আচ্ছা শোন, সিঁথি দিদিকে বলো না কিন্তু আমি যে সিঁদুর দিয়ে দিই। বলতে বলতে দু হাতে মুখ চেপে দিল টুম্পা। মুহূর্তেই ছুটে পালালো। সূক্ষ্ম আর ডাকলো না পিছু। টুম্পা যে আবিরের বদলে সিঁদুর নিয়ে মেখেছিল সিঁথির গায়ে, তা সকলেই টের পেয়েছিল। সকলে সিঁথির মাথায় উঁকি মারতেই মেয়েটার পরনে জামা বড্ড বিঁধেছিল। সাদা জামা পছন্দ নয় সূক্ষ্মর। তার উপর আবার চুল আসছে বেশিরভাগ সময় সিঁথি করে মাঝ বরাবর। কেমন বিধবা বিধবা লাগে সূক্ষ্মর কাছে। তাই টুম্পাকে দিয়ে জামায় আবির মাখতে চেয়েছিল। জানলায় যেতে বাড়ির সামনে দিয়ে যেতে নিলে ডেকে নেয় শঙ্করী রানী। পুজোর খাই নাড়ু খেতে। তখনই খেতে বসে টুম্পার কুবুদ্ধি তাই দুষ্টুমি ছলে। খাওয়া শেষে এক নজর দেখে গেছিল কেমন আবির মাখিয়েছে টুম্পা। রং দেখে তখনই বুঝেছিল ওটা আবির নয়, সিঁদুর। তবে খেয়াল করেনি জামা ছাড়াও আর কোথাও দিয়েছে কিনা। সবশেষে সূক্ষ্ম ভাবলো সিঁথি হয়তো ঘুম থেকে উঠে শুনেছে সূক্ষ্ম এসেছিল সকলে, তাই ভেবে নিয়ে সিঁদুর তাহলে সেই দিয়েছে। সূক্ষ্ম গেল সিঁথিদের বাড়ির সামনে। সুযোগ খুঁজতে লাগলো 1 মিনিট কথা বলার জন্য। সিঁথিকে সবটা খুলে বলতে হবে, তবে একটু শান্ত হবে মেয়েটা, নয়তো পাগলের মতো কাটাবে সারাদিন। সূক্ষ্ম নামক মানুষটাকে যে কতটা অপছন্দ সিঁথির তা তো জানে সে। তবে মনে প্রাণে এও বিশ্বাস করে একদিন ভালোবাসবে সিঁথি। পছন্দের পরিমাণে পছন্দের পরিমাণ অপছন্দের তুলনায় সহস্র গুণ অধিক হবে। সেদিন অপেক্ষায় ব্যাকুল সূক্ষ্ম, যেদিন এই একই মানুষের হাতের ছোঁয়া, এক চিলতে সিঁদুর তার কাছে হবে অমূল্য। ভালোবাসে এই সিঁদুর রাঙাবে নিজেকে রোজ। হুটহাট সে সিঁদুর লেপটে যাবে সূক্ষ্ম শার্ট কিংবা শরীর জুড়ে। স্মৃতি লজ্জার আড়াল করবে সেই প্রেম চিহ্ন। অচির পেরিয়ে গেল সারাটা দিন। সিঁথির দেখা না পেলেও সূক্ষ্ম এক পলক। মেয়েটা ব্যক্তিগত ফোন ব্যবহার করে না। যোগাযোগ বলতে সামনাসামনি যতটুকু হয়। বাড়ি পেয়েও তো যাওয়া যায় না কথা বলতে। কিছুতেই যাব, সবাইকে বলবে কি। দেখতে দেখতে রাত কেটে গেল। নবরূপে সজ্জিত সকাল ধরে এলো। সারাদিন সুযোগ হলো না। ভোরবেলা সিঁথির জানলায় গিয়ে কথা বলার সুযোগ আছে। দিনের বেলা অল্প স্বল্প বাড়ির পেছনে মানুষের যাতায়াত থাকলেও সকালে ওইদিকে কেউ যায় না। সূক্ষ্ম অ্যালার্ম দিয়ে রেখেছিল সকাল 5:30টায়। ঘুম ভাঙতে ছুটল সিঁথির জানলার উদ্দেশ্যে। জানলা আজ বন্ধ। কাঠের উপর ঠকঠক হাতে ঠকঠকিয়ে ডাকলো সিঁথির নাম ধরে। বেশ কয়েকবার ডাকার পর জবাব এলো না ওপাশ থেকে। কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে যেই না চলে যেতে নিল অমনি জানলা খোলার আওয়াজ এলো। সিঁথি ডাক দিল সূক্ষ্মকে। হুড়মুড়িয়ে এগিয়ে আসলে সিঁথি ঠান্ডা গলায় বলল, স্বামিত্ব ফলাতে এসেছেন? না, তোকে ঠান্ডা করতে এসেছি। লোক জানাজানি করে? অসময়ে এই দিকটায় কেউ আসে না। আসতে কতক্ষণ? তো আর কি করব? কাল সারাদিন তোর দেখা পেলাম না, কলেজেও গেলি না, কি করে কথা বলবো? আজ যাব। কলেজের পেছনে দাঁড়াবেন 10টায় বটতলায়। আমি চলে আসবো। সত্যি? স্মৃতি দরজা বন্ধ করে দিল মুখের ওপর। সূক্ষ্ম জানলা চাপড়ে বলল, আগে শুনবি তো পুরো কথা। স্মৃতি ভেতর থেকে জবাব দিল, কলেজে গিয়ে। এখন প্লিজ যান। সূক্ষ্ম চলে গেলে ধীরে ধীরে অপেক্ষায় রইল কখন 10টা বাজবে। বাড়ি গিয়ে ফের বিছানাবাসী হলেও ঘুম খুঁজে পেল না হাতড়ে। অদ্ভুত উত্তেজনা কাজ করছে। সিঁথি আজ কি সুন্দর কথা বলল, না মারল ঝাড়ি, না দেখালো বিরক্তি। এভাবে যদি রোজ রোজ অল্প অল্প করে পরিবর্তন হতো তবে কি না ভালো হতো। 10টা বাজে। কলেজের পেছনে হাজির হলো সিঁথি। সূক্ষ্ম সেই 9টা থেকে বসে আছে অপেক্ষাতে সঙ্গ দিয়ে। সিঁথি আসতেই গাছতলার শান বাঁধানো বসার জায়গা হতে উঠে দাঁড়ালো সূক্ষ্ম। সিঁথি এদিক ওদিক না দেখে দূরত্ব বজায় রেখে বসলো শান্ত ভঙ্গিমায়। সূক্ষ্ম কিছু একটা বলতে গেলে সিঁথি চুপ করিয়ে দিয়ে বলল, আগে আমার যা বলার তা বলে নি, তারপর আপনার টান আসবে। সূক্ষ্মর মনে কিঞ্চিত ন্যাড়া হলো। সামান্য ভীতি সৃষ্টি হলো অকারণে। তবু সায় জানালো মাথা নেড়ে। স্মৃতি বলল, কিছু প্রশ্ন করব, শর্টকাটে অ্যান্সার চাই। কর। আমায় ভালোবাসেন? বাসি। কতটা? জানি না। কেন বাসেন? তাও জানি না। আমার মাঝে কি ভালো লাগে আপনার? তাও জানি না, কখনো ভাবা হয়নি। শুনেছি ভালোবাসার মানুষের সবাই নাকি ভালোবাসে। না, লাগে না। তো সব কিছু আমার পছন্দ না। আবার
কি ভালো লাগে, কি পছন্দ তাও জানি না। শুধু জানি আমি তোকে ভালোবাসি। তোকে আমার বুকের মালকিন করতে চাই। তুই উঠতে বসতে কারণে অকারণে সময়ে অসময়ে আমার বুকে ঝাঁপিয়ে পড়বি। আমি মিনিটে মিনিটে ভুল করব, তুই সেকেন্ডে সেকেন্ডে আমায় বকবি। আমার মাথা ধরলে যত্ন করে চুল টেনে দিবি। রেগে গেলে খামচে কামড়ে রক্তাক্ত করে রাগ দেখাবি। আর চিহ্ন থাকবে আজীবন। হুটহাট বায়না করবি, এটা চাই সেটা চাই। অভিমান হলে কাঁদবি শক্ত করে জড়িয়ে ধরে। আমি এত কিছু জানতে চাইনি। তাহলে কি জানতে চাস বল? আমার কিছু বলার আছে। আপনার কোনো কিছুই আমার পছন্দ নয়। কোনোদিন কিছু পছন্দ হবে কিনা তাও জানি না। অনেকবার বলছিস। আজ একটু অন্যভাবে বলি। কথার তাৎপর্য তো সেই ঘুরে ফিরে এক। তাৎপর্য নির্ভর করবে আপনার উপর। জানি না কি বলবি, তবে আমার যা বলার তা শুনলে হয়তো আর কিছু বলার প্রয়োজন থাকবে না। তাই আগে, প্রতিটি মানুষের সূক্ষ্ম কিছু স্বপ্ন থাকে, যা জোগান হয় তার বেঁচে থাকা। আমি বেঁচে থাকার জোগান মাফিক কিছু স্বপ্ন খুঁজি। রোজ যত্ন করে ভরাট করি সেই স্বপ্ন রন্ধ্রকণা। আমাদের পরিবার কেমন তেতো মোটামুটি জানেন। সৎ মা ঘরে। সবাই বলে ভাগ্যগুণী এমন মা পেয়েছি আমি। এমন সৎ মা নাকি দুনিয়ায় নেই বললে চলে। ছোট থেকে আজ অবধি কোনোদিন গায়ে হাত তোলেনি। 3 বেলা খাওয়া পড়ার কষ্ট নেই। পড়াশোনা করেছে, টাকা পয়সা খরচ করছে, আর কত কী। কিন্তু আমি তো মা পাইনি, পেয়েছি সৎ মা। মায়েরা দায়িত্ব নেয়, ভালোবেসে আগলে রাখে, বোঝা ভেবে প্রয়োজন মেটায় না। আমার বাবাকে হারিয়েছি, হারিয়ে কাছে পেয়েছি সৎ মায়ের স্বামী হিসাবে। বড় ভাই নেশাগ্রস্ত, বিয়ে করে বউ নিয়ে ঢাকায় থাকে। কোনোদিন ভাইয়ের স্নেহ পায়নি। ছোট বোনকে আপন করে ভালোবাসতে গেলে শুনতে হয় সৎ বোনের উপর আবার ভালোবাসা উথলায় নাকি। সব নাকি লোক দেখানদারি। কেউ দূর থেকে দেখলে বলবে সবই আছে আমার, কাছে আসলে হয়তো বুঝবে আসলে কি আছে আর কি নেই। আর ভালোবেসে বোঝার চেষ্টা করলে অনুভব করতে পারবো আমার পরিস্থিতি। এমন জীবন আমি নিজেই বেছে নেইনি, পরিস্থিতি আমায় এমন জীবন বেছে দিয়েছে। তবে আমি চাইলে আমার পরিবর্তন জীবন নিজের পছন্দ মতো বেছে নিতে পারি, অন্তত চেষ্টা করতে পারি। সুন্দর একটা পরিবার আমারও হতে পারত, যে পরিবারে এমন একটা মানুষ থাকবে যাকে কিনা আমি মা বলে ডাকতে পারবো, মায়ের মতো সম্মান করতে পারবো হৃদয়ে অন্তঃস্থলে থেকে। অযথা আহ্লাদে মাথা গুঁজে দিতে পারবো তার কোলে। একজন রাশভরি গোছের বাবা হবে। মাঝে মধ্যে টুকটাক বায়না করবো তার কাছে। হুটহাট চা চাইবে আমার হাতে। আমিও যখন তখন রান্না করে তার মন আর পেট দুইয়ে দখল করব। ছোট কোনো ভাই বোন পেতে পারি, যে অনায়াসে আমার মনের সব কথা বলতে পারবো। কখনো তার বড় এক বিজ্ঞ অভিভাবক হব, কখনো বা বন্ধু হব। এমন একজন থাকবে আমার ব্যক্তিগত পুরুষ। আমার খোলা ডায়েরি হবে সে, যার বুকে নির্দ্বিধায় লিখব সুখ দুঃখের গল্প। পুরো জীবনের কালো অধ্যায়কে সাক্ষী হবে একমাত্র সে। আমাকে ভরসা করবে, চোখ বুজে বিশ্বাস করবে সবটা। সব থেকে বড় কথা, আমায় সম্মান করবে, কখনো জোর করবে না, কখনো সিদ্ধান্ত চাপিয়ে দিবে না আমার অমতে। এমন অনেক চাওয়া আছে যা আমি চাইলেও পূরণ করতে পারি, অন্তত চেষ্টা করতে পারি আমি। স্বর্গতুল্য পরিবার গড়ার। থামল সিথি, লম্বা শ্বাস টেনে সূক্ষ্ম চোখে চোখ রেখে বলল, আপনি আমার সেই মানুষটা কোনোদিনও হতে পারবেন না। পারবেন? সূক্ষ্ম চোখ ফিরিয়ে নিল, জবাব দিল না। সীতা আবারও বলল, আপনার মাকে আমার মা হিসাবে আমার পছন্দ না। সেখানে আমার মা উনি কোনোদিনও হতে পারবেন না, হতে চাইবেন না। সেই ছোট থেকে শুনে আসছি যে তার ছেলের বউকে কীভাবে শাসনে রাখবেন, কি কি করতে দিবেন, কি কি করতে দিবেন না, বাপের বাড়ি বছরে কবার যেতে দিবেন, আর কত কিছু। কোনোদিন বলতে শুনিনি আমার ছেলেকে বিয়ে করে ঘরে বউ নয় আর একটা মেয়ে আনবো। আমার তো মেয়ে নেই, ছেলের বউকে দিয়ে মেয়ের শখ মেটাবো। আপনি বলতে শুনেছেন কখনো এমন কিছু? সূক্ষ্ম এবার চুপ। সিধি বলল, শোনেননি। উল্টে আপনাদের ঘরে হয়তো আলোচনা হয় আপনাকে বিয়ে দিয়ে ঘরের ফার্নিচার আর সিন্ধুকে ভরতে হলে দেখতে সুন্দর মেয়ে আনা যাবে না, তাই না? সূক্ষ্ম এবার কিছু বলতে চাইলে শীতে আগে আগে বলে ওঠে, বছরখানেক হলো আপনার বাবা ছাদ করে দালান করছে, খুব সুন্দর হয়েছে বাড়িটা, ছাদটাও বেশি সুন্দর, কিন্তু আপনার মা কোনো ফার্নিচার তুলতে দেয়নি ঘরে।
পুরনো কিছু জিনিস দিয়ে চালিয়ে দিচ্ছেন, কারণ তিনি ছেলে বিয়ে করিয়ে তারপর ঘর ভরবেন। এত বড় বাড়ি, অথচ একটা ঠাকুরঘর তৈরি করেননি আলাদা করে। শুধু নাকি জায়গা অপচয় হবে। অনেক চাহিদা আপনার বাবা মার, তাই আপনার বাবা সিদ্ধান্ত নিয়েছেন কালো অসুন্দর কোনো মেয়েকে ঘরে বউ করে আনবেন। এত সব চাহিদা পূরণ করে কেউ সুন্দরী মেয়ে তো আর দেবে না। আপনার বাবা সুদের ব্যবসা করেন, গরিবের মুখে পা বাড়িয়ে সুদ আদায় করেন প্রায়। কোনো বুক পেট নেই, নেই কোনো বিবেকবোধ, আছে শুধু লোভ আর হিংসা। স্বামী স্ত্রী দুজনে এক, আর রইলেন আপনি, আপনার স্বপ্নের সম্ভাব্য মুখ্য চরিত্র। আপনার বিষয়টা আমার নজর থেকে ঠিক কিভাবে বোঝাবেন বুঝলেন জানি না। নিজের দৃষ্টিভঙ্গি থেকে বলছি, ভালোবাসলে ঠিক বুঝে নেবেন। ধরুন আমরা অপরিচিত, আপনার সাথে আমার বিয়ে হলো। কাল জানলেন আমাকে একটা ছেলে দিনের পর দিন হ্যারাস করে এসছে। একজন স্বামী স্ত্রী যেভাবে খোলামেলা প্রেম করে, সেভাবে রোজ শব্দবাণ ছুড়ে দিয়েছে দিনের পর দিন। আমার অনুমতি না নিয়ে ছবি তোলা থেকে শুরু করে আয়নায় চোখে চোখ রেখে চুমু দেওয়া, ভালোবাসার অজুহাতে দিনের পর দিন উত্ত্যক্ত করা, বারবার নাকচ করার পরও মানসিক চাপে রেখে ভালোবাসা আদায় করা, এমন আরও অনেক কিছু আছে। মুখে কটা বলবো, আপনি যা যা করেন সেসব একটু উল্টো করে ভেবে বলুন তো, অন্তত পারবেন? অন্তরে কাটা দেবে না? দেবে, 100 বার দেবে। আমি যদি আমার স্বপ্নের পুরুষকে কখনো সত্যি পাই, সেই আশায় নিজেকে কাঁটাযুক্ত গোলাপ না গড়ে সাধারণ বেলি ফুলের ধাঁচে গড়ে তোলার প্রচেষ্টা করি প্রতিনিয়ত। কাটা নয়, শুধুমাত্র সুভাষ আমার অন্তত একান্ত মানুষটার হোক, কখনো সে কাটার আভাসও না পাক। তাই তাই আর কতক্ষণ চুপ থাকবি? ভালো লাগছে না? আমাকে দুটো গাল দে, দেখবি ভালো লাগবে। আমি সময় নিয়ে আপনাকে এত কিছু কেন বললাম আপনি বুঝতে পারছেন? প্রেমিকরা প্রেম বোঝে, বিয়োগ না। বিয়োগ শব্দটা এখানে বেমানান, তার জন্য তোর জন্য বেমানান, আমার জন্য সঙ্গত। আপনার কিছু বলার নেই? কিছু বলবেন না? সূক্ষ্মর চোখ ভরে উঠল, লাল বর্ণের টলমলে চোখের ভাষা বুঝল না স্মৃতি, তবে ভেতরে বয়ে যাওয়া ঝড়ের নীরব গতি টের পেল ঠিকই। সূক্ষ্ম যথাক্রমে চেষ্টা চালিয়ে যাচ্ছে চোখ জুড়ে টলমল করা অশ্রুগুলো গাল গড়িয়ে না পড়ুক, আটকে আসা গলায় কথাটা বদ্ধ না হোক। বেশ খানিকটা সময় নিয়ে অতঃপর বলল, আমাকে একটা সুযোগ দিবি স্মৃতি, প্লিজ। সূক্ষ্ম হাঁটু গেড়ে বসে পড়ছে স্মৃতির সামনে, হাত জোর করে নতমস্তকে ভেঙে আসা গলার সুযোগে ভিক্ষা চেয়ে অবশেষে অঝরে কেঁদে বসল। চোখে আটকা পড়ল অশ্রুরা, যেন উল্লাসে ব্যস্ত হলো গড়িয়ে পড়ার আনন্দতে। বদ্ধতা কার পছন্দ? কারো না। মুক্তির স্বাদ সবাই চায়। স্মৃতি খানিক ঘাবড়ে গেল, বুকের ভিতর উথাল পাতাল অস্বস্তি আর দোটানা। সূক্ষ্ম ভাঙা গলায় আবারও বলল, তুই বললি না মায়ের দায়িত্ব নয় ভালোবেসে আগলে রাখা? আমি তোকে ভালোবেসে আগলে রাখবো স্মৃতি, খুব করে আগলে রাখবো। তোর অসুস্থতায় আমি মা হয়ে তোর শিওরে বসবো, আমার কোলে মাথা গুঁজে তুই মায়ের অভাব পূরণ করবি। তোর আবদারে আমি বাবা নামক প্রতিচ্ছবি হব। হুঠার অকারণে আবদারে মাতিয়ে তোর যখন যা চাই আমি তাতে রূপান্তরিত হব। তোর জন্য আমি আমিটাকে রোজ রোজ ভেঙে চুরে নতুন করে গড়ে তুলব। নরম মাটি হব আমি, পুরো পৃথিবী সত্তা পুষব নিজের মাঝে। তুই মনের মতো গড়ে নিবি। তবু এভাবে শেষ করে দিস না। আমার পরিবারকে আমি পারবো না শোধরাতে, সেই ক্ষমতা আমার নেই। মিথ্যে আশা দেব না, হয়তো চেষ্টা করতে পারবো, এই যা। কিন্তু এই আমিটাকে তো পারবো তোর নামে লিখে দিতে। তুই নিজ হাতে গড়ে নিয়ে একটা সংসার দে আমায়, তোকে দিয়ে দে। আমার হ প্লিজ, আমার হ। ভীষণ ভালোবাসি স্মৃতি, ভীষণ ভালোবাসি। থেকে উঠে দাঁড়ান। সূক্ষ্ম উঠে দাঁড়ালে স্মৃতি ঢোক গিলে সকল অস্বস্তি গিলে নিল। কঠিন স্বরে বলল, আপনি বেকার, বাবার হোটেলে খানদান, সারাদিন করেন টোটো কোম্পানি, আর সুযোগ পেলে আমার মাথা মুড়িয়ে খান। তা বিয়ের পর বউ কী খাওয়াবেন? আপনার বাবা লোকের গলায় পড়া দিয়ে চড়া সুদে টাকা আদায় করে, সেই টাকা তো অন্তত আমার গলা দিয়ে নামবে না। পড়াশুনো শেষ করেছেন কবে, অথচ চাকরির কোনো প্রচেষ্টা নেই। এমন ছেলেকে কে বিয়ে করবে শুনি? সূক্ষ্ম ঝকপটে বলে উঠল, চাকরি করতে হলে বাড়ি ছাড়া হতে হবে। যদি ফিরে এসে তোকে না পাই? আপনার কি মনে হয়
আপনার ভালোবাসা ত্যাগের সিদ্ধান্তে গলে গিয়ে আমি লাফাতে লাফাতে আপনার গলায় মালা দেব? তাহলে কি করলে দিবি? সূক্ষ্ম স্মৃতি চোখ পাকিয়ে চাইল। সূক্ষ্ম উৎসুক দৃষ্টিতে নেমে গেল। স্মৃতি বলল, আপনি জানেন আমার কি চাই? একটা ছেলে চাইতেই দিতাম, একটা মেয়ে চাইতে তাও দিতাম, কিন্তু অমন বাবা মা কোত্থেকে এনে দিব? ওসব কি আর আমার হাতে ছিল? দাদু ঠাকুমার হাতে। তৎক্ষণাৎ চড় পড়ল সূক্ষ্মর গালে। স্মৃতি দাঁত চেপে বলল, অসভ্য একটা। সূক্ষ্ম গালে হাত দিয়ে বলল, সরি, ওভাবে বলতে চাইনি, বোঝাতে চেয়েছি। আপনার ফিলোসফি বুঝ আপনার পকেটে রাখুন। আর আমার বুঝতে হবে না। আমি যা বলি সেটাই মাথায় ঢুকিয়ে নেন। আপনার 2 মিনিটের ভালোবাসা প্রকাশ আর 2 বছর লেগে থাকা বিবেচনা করে আমি আমার সারা জীবনের স্বপ্ন বিসর্জন দিতে পারবো না। আগে একটা চাকরি জোগান, একজন মেয়ে ও তার পরিবারের সামনে গিয়ে বিয়ের প্রস্তাব দেওয়ার উপযুক্ত হন। তারপর পরিবারকে মানিয়ে আসবেন আমার সামনে। ততদিন আমার স্বপ্ন যদি ছুঁতে না পারি, তাহলে সিথি আপনার। আর হ্যাঁ, অবশ্যই আপনার বাবা মায়ের অনুমতি জুটিয়ে তাদের সঙ্গে নিয়ে তবেই আসবেন। তাদের অমতে তাদের ছেলেকে বাজেয়াপ্ত করার কলঙ্ক মাথায় নিতে পারবো না। কথাটা বলে চলে যেতে লাগলো স্মৃতি। যেতে যেতে পিছে মুড়ে আবার বলে, আর একটা কথা, আশা করবেন না আপনার অপেক্ষায় কুমারী হয়ে বসে থাকবো অনন্তকাল। কোনো কমিটমেন্ট রইল না আমাদের মাঝে। আমি বড় স্বার্থপর, বেটার অপশন পেলে আপনার কথা মনে রাখবো না। স্মৃতি চলে গেল। বুক ভরা শ্বাস নিল সূক্ষ্ম। সম্মতির প্রথম ধাপ আরও এক দফা কাঁদালো তাকে। সম্মতি তো এত প্রত্যাখ্যান নয়, সূক্ষ্মের নিকট এতটুকুনি ঢের। খুশির অশ্রু মুছতে মুছতে আচমকা থেমে গেল সূক্ষ্ম। লজ্জায় মূর্ছা গেল। নিজের কান্নারত ভাবমূর্তি মনে মনে কল্পনা করে। ইস, স্মৃতি কী ভাবছে? ভাবছে হয়তো ছেলেটা ছিচকাঁদুনি। ছেলেরা আবার কাঁদে নাকি? স্মৃতি আবারও দুর্বল ভাববে না তো? ভাবতে দেরি হলো, ছুটতে দেরি হলো না। এক ছুটে রাস্তায় গেল স্মৃতির সন্ধানে। দেখলো ওপারে দাঁড়িয়ে আছে স্মৃতি রিকশার জন্য। সূক্ষ্ম রাস্তা পার হতে রিকশা পেয়ে গেল স্মৃতি। সূক্ষ্ম দৌড়ে গিয়ে চলন্ত রিকশায় উঠে বসলো পাশে ধপ করে। শীতে আকস্মিক ঝাঁকি সামলাতে না পেরে চমকে পড়ে যেতে লাগলো। সূক্ষ্ম দুহাত আঁকড়ে চায়। স্মৃতি এক হাত বাঁধন দিয়ে আর এক হাতে সামলে নিল নিজেকে। বিস্ময় নিয়ে প্রশ্ন করলো, আপনি? আমি কিন্তু ছিচকাঁদুনি নেই মানে? তখন ভুলে কেঁদে ফেলেছি। এটা বলতে এমন বাদরের মতো লাফিয়ে আমার গায়ে পড়ছেন? হ্যাঁ, বিশ্বাস কর, আমি কিন্তু খুব শক্ত, একদম তোর মনের মতো। আর কোনো দিন কাঁদবো না, প্রমিস। আর চাকরিও খুঁজে নেব খুব শীঘ্র। ওসব তো আমার বাঁ হাতের খেল। কতবার চাকরির সুযোগ পেয়ে ছেড়ে দিয়েছি জানিস? আর বাবা মাকে রাজি করানো কোনো ব্যাপার না। একটা বিশেষ শিশি হাতে নিয়ে দুটো ফিল্মি ডায়লগ ধরে দেব। দুজনে উল্টো ধরে বেঁধে বিয়ে দিয়ে দিবে তোর সাথে। রিকশা থেকে নামুন। হ্যাঁ, কানে কথা শোনেন না? মাথা সাথে কানটাও গেছে। বললাম রিকশা থেকে নামুন। কেউ দেখলে উল্টো পাল্টা ভাববে। নামুন। চাচা, রিকশা থামাও। স্মৃতি কথা না শেষ করে চলন্ত রিকশা থেকে নামিয়ে পড়ল সূক্ষ্ম। স্মৃতি অবিচলিত নয়নে অমিনে চেয়ে রইল পিছু মুড়ে। বিস্ময়ে কাটাতে লাগলো খানিকক্ষণ। সূক্ষ্মর হাসিমাখা মুখের দিকে তাকিয়ে মনে মনে স্বগতোক্তি করল, হয়তো মা পেতে পারি একজন, হয়তো পাবো না, হয়তো বাবা পেতে পারি, কিংবা পাবো না। হতে পারে স্বপ্নের পুরুষ পাবো, ঠিক যেমনটা চাই, কিন্তু এমন কাউকে হয়তো আর পাবো না যে আমার ভালোবেসে মায়ের মতো আগলে রাখার প্রতিশ্রুতি দিয়ে, বাবা হয়ে আবদারে একমাত্র কারণ হওয়ার আর্জি জানাবে, বন্ধু হয়ে পাশে থাকবে সকল বিপদে, অযথা রাগ দেখালে মাথা পেতে নিবে সমস্ত দায়। কোনোদিন বিরক্ত ছুঁতে পারবে না যার মস্তিষ্ক দ্বারপ্রান্ত। কিন্তু দুনিয়া এত সহজ নয় সূক্ষ্ম। আপনি ঠিক একদিন ক্লান্ত হবেন ভালোবাসার দায়িত্বের টানাপোড়েনে। দায়িত্ববদ্ধতা আপনাকে কুড়ে কুড়ে খাবে। বাবা মা আর বউয়ের মাঝামাঝি পিষ্ট হতে হতে বিরক্ত হয়ে নুইয়ে পড়বেন। হার মেনে নেবেন দুর্বলতা স্বীকার করে। সে সময় সাক্ষী আমি হতে চাই না। আপনি তার আগেই হার মেনে নিন, খুব শীঘ্রই মেনে নিন। শীতে বাড়ি ঢুকতে অস্বস্তিকর পরিস্থিতির সম্মুখীন হলো। চারপাশের নতুন মানুষ এসেছে বাড়িতে। তীক্ষ্ণ বুদ্ধিমতী স্মৃতির বুঝতে সময় লাগলো না তাদের উদ্দেশ্য। মেয়ে দেখতে এসেছেন তারা, তবে আনুষ্ঠানিকভাবে নয়। সচরাচর এভাবেই মেয়ের সন্ধান এলে গ্রাম বাংলায় বলা হয় হাঁটা পায়ে মেয়ে দেখা। স্মৃতিকে দেখেই তারা খুশি মনে বাড়ি ছাড়লেন। হয়তো খুব শীঘ্রই আবার আসবেন আনুষ্ঠানিকভাবে।
স্মৃতির মা মাথা ঘামালো না। এমনভাবে প্রায় তাকে দেখতে আসে ছেলের বাড়ি থেকে, কিন্তু স্মৃতির জেদের সম্মুখীন হয়ে বিয়ে নামক আড়ম্বরপূর্ণ দ্বিতীয় মৃত্যু তার আঘাত পারে না। স্মৃতির বাবা দেশের বাইরে থাকেন। তাকে বলে রেখেছে স্মৃতি ঠিক কেমন পরিবার পেলে বিয়েতে রাজি হবে সে। অন্যথায় সারা জীবন কুমারী থাকতে প্রস্তুত। কিন্তু পছন্দের পরিবার আর পছন্দের ছেলে না পেলে কোনোভাবে বিয়েতে সে সম্মতি দিবে না। এমনকি এও বলে রেখেছে যদি মায়ের টাকা খুব বেশি হয়ে থাকে তাহলে যেন দুদিন পর পর ছেলের বাড়ির লোকজনকে ডেকে এনে মহাভোজের আয়োজন করে মেয়ে দেখার নাম করে। আমার ছেলের বাড়ির লোকজনের সামনে সেজেগুজে সং হয়ে বসতে আপত্তি নেই। এতটা দুর্বল চিত্রা আমি নই। বাকিটা আপনাদের সিদ্ধান্ত। এত কিছু বলার দরুন স্মৃতি এখন নির্লজ্জ বেহায় এক বকে যাওয়া মেয়ে পুরো পরিবারের নিকট। সৎমাটো উঠতে বসতে গান গান স্মৃতির বিয়ে নিয়ে মাথা উঁচু করে দিতে পারবে না তার বাবা। নিশ্চিতে নাক কান কেটে মুখে চুনকালি মাখিয়ে বাড়ি ছাড়বে এই মেয়ে। আর এসব বলার পর হাতে গোনা দুই পরিবার থেকে এসেছিল স্মৃতিকে দেখতে। ছেলের সঙ্গে আলাদা কথা বলার পর অপছন্দ হয় ছেলেকে দু একটা কথায় চটিয়ে দিয়ে